भारत तेरे टुकड़े होंगे এই মনোকামনা এই মনোবাসনা যাদের তাদের জমের নাম এনআইএ। মমতা বন্দ্যোপাধ্যায় যেন ওই টুকরে টুকরে লবির পাশে দাঁড়িয়ে আসলে এনআইএ যারা সন্ত্রাসবাদীদের জম, যারা ভারতকে অখণ্ড ভারতে নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন সত্যি করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে, সেই এনআইএকে প্রতি মুহূর্তে নিজের শত্রু ঠাউরে দিয়ে আসলে 90-এর কাশ্মীরের দিকে নিয়ে যেতে চাইছেন বাংলাকে। হাতের বাইরে বোধহয় চলে গিয়েছে পশ্চিমবঙ্গ। আর যেটা বলতে বাধ্য হচ্ছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা দেখে ঠিক লাগছে না। প্রথমে সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা মার খেলো, তারপর মেদিনীপুরে, আজ ভূপতিনগরে এনআইএ। দেশের প্রিমিয়ার এজেন্সির জওয়ানরা যেভাবে মার খাচ্ছে, অফিসাররা যেভাবে মার খাচ্ছে, তাদের গাড়ি ভেঙে দিয়ে একটা বার্তা দিয়ে দেওয়া হচ্ছে গ্রামকে গ্রাম যে ভারত সরকারের যে যে প্রতিষ্ঠান রয়েছে, ভারত সরকারের যে যে এজেন্সি রয়েছে, ভারত সরকার নিয়োজিত যে যে অফিসাররা রয়েছে, কেন্দ্রীয় সরকারের যে যে এজেন্টরা রয়েছে, তাদেরকে মারুন। তাদের উপরে কাল হয়তো পাথরবাজি করা হবে, পরশু যেভাবে গাড়িগুলোকে ভাঙা হচ্ছে হয়তো আগুন জ্বালানো হবে। এটা একটা সময় 90-এর দশকে কাশ্মীরে হতো। দেশের আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু মানছে না তৃণমূলের এই গুন্ডারা। আর মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ভয়ঙ্করতম কথা বলছেন। কেন বলছেন কেউ জানেন না। তিনি বলছেন ইজ্জত বাঁচাতে হামলা করেছেন নাকি মহিলারা। মানে তার মানে যা কি মমতা বন্দ্যোপাধ্যায়? এনআইএর হাতে মহিলাদের ইজ্জত সুরক্ষিত নয় আপনি বলছেন? আপনি মিথ্যাবাদী প্রমাণ হবেন হয়তো, কারণ মানুষ যে প্রতিক্রিয়া দিয়েছে, সেখানে উপস্থিত যারা সাক্ষীরা রয়েছেন তারা যে প্রতিক্রিয়া দিতে চেয়েছেন, সেই প্রতিক্রিয়ার সাথে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া কিন্তু মিলছে না, মুখ্যমন্ত্রীর বয়ান মিলছে না। এনআইএ মহিলাদের শ্লীলতাহানি করে, ইডি শ্লীলতাহানি করে, আর শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া, শেখ শাহজাহানের হাতে মহিলারা সুরক্ষিত। এই ন্যারেটিভটা আপনি সেট করতে চাইছেন বাংলায়, তাই তো? সাবাস, এভাবেই ভোটে জিতুন, এভাবেই বাংলাকে 90-এর দশকের কাশ্মীরে পরিণত করুন। মুবারক হোক। যে শাহজাহান আর তার দলবলের বিরুদ্ধে লাগাতার মেয়েদের ওপর জঘন্য অত্যাচার চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে, সেই শাহজাহানকে মুখ্যমন্ত্রী ক্লিন চিট দেন, সমর্থন করেন। এবং আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ছেড়ে দিন, এনআইএ যারা সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য সকাল থেকে রাত অবধি কাজ করছে, প্রত্যেকটা দেশের কোনায় কোনায়, শহরে শহরে, গ্রামে গ্রামে, খাগড়াগড় হোক বা কাশ্মীরের কোনো টেরর অ্যাটাক, মুম্বাই হোক বা মণিপুরের কোনো ইনসার্জেন্সি, তাদেরকে আপনারা বলছেন যে ওদেরকে টার্গেট করা হয়েছিল, ওদেরকে তার মারধর করা হয়েছে, তার কারণ এনআইএ নাকি ভাঙচুর করতে গেছে, এনআইএ নাকি শ্লীলতাহানি করতে গেছে। এটা কি বলছেন আপনারা? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রী যা বলছেন, মহিলারা ওদের ওপরে হামলা করেছে নিজেদের ইজ্জত বাঁচাতে, এটা কোনো কথা হলো মাননীয় মুখ্যমন্ত্রী? কতটা সীমাহীন, দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়লে একজন মুখ্যমন্ত্রী, ভারতের পাসপোর্ট হোল্ডার, একজন পলিটিশিয়ান এই স্তরে গিয়ে রাজনীতিটা করতে পারে? কেন করছেন এগুলো? বাংলাকে কি 90-এর দশকের কাশ্মীরে পরিণত করতে চাইছেন, যে কাশ্মীরে পাথরবাজি হতো, যে কাশ্মীরে মৌলবাদের বিচরণ ভূমি তৈরি করা হয়েছিল? এটা কি সুপরিকল্পিত একটি প্ল্যান? যেভাবে খেলা হবে একটি প্ল্যান ছিল, যেভাবে বাংলা নিজের মেয়েকে চায় একটি ক্যাম্পেইন ছিল, ঠিক সেভাবেই ভারত সরকারের যে যে এজেন্সি আছে তাদেরকে শত্রু বানিয়ে দাও। গ্রামকে গ্রাম, বাংলাকে কাশ্মীরের মতো একটা বানিয়ে দাও, একটা জায়গা বানিয়ে দাও যেখানে বিচ্ছিন্নতাবাদ থাকবে, মৌলবাদ থাকবে, মৌলবাদের চারণভূমি হবে, সন্ত্রাসবাদের চারণভূমি হবে, এবং সেখানে এনআইএ ঢুকতে গেলে তারা মার খাবে। এটা তো কাশ্মীরে হতো। এই কাশ্মীরে 370 ধারা অবলুপ্তির আগে কাশ্মীরে যে জিনিস হতো সেটা বাংলাতে করার চেষ্টা হচ্ছে, ভয়ঙ্কর। এনআইএ মানে বোঝে তৃণমূল কংগ্রেস। জিজ্ঞেস করুন তো আপনার পাশে যে তৃণমূল নেতা আছে, এনআইএ দেশের জন্য কি করছে, দেশের জন্য কি অবদান রয়েছে, সেটা আদৌ বোঝে তৃণমূল কংগ্রেসের যারা বড় বড় মাতব্বর নেতা আছে? সন্ত্রাস দমনে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য এই যে আমি শিরা ফুলিয়ে জবাব চাই বাংলার স্টুডিওতে দাঁড়িয়ে শান্তভাবে আপনার সাথে কথা বলতে পারছি, আপনি বাড়িতে নিরাপদভাবে ময়ূককে দেখতে পাচ্ছেন, তার জন্য দেশের সেনাবাহিনী, এনআইএ বা এজেন্সির কি ভূমিকা আছে জানে মমতা বন্দ্যোপাধ্যায়?
না সমস্ত কিছু জেনেই আসলে ভয়ঙ্কর উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এনআইএর ভূমিকা বোধহয় তৃণমূল কংগ্রেস জানে, কিন্তু তারপরেও কেন লোক উস্কাচ্ছে তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার জবাব চায়। শুধু রাজনীতির জন্য দেশকে বিকিয়ে দেবেন, শুধু রাজনীতির জন্য দেশকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন যেখানে যে কোনো সময় মৌলবাদী সন্ত্রাসবাদীরা সামনে থেকে আক্রমণ করবে এবং এনআইএর কিছু করার থাকবে না, কারণ এনআইএকে শত্রু আপনি মনে করিয়ে দিচ্ছেন। তো বারবার প্রমাণ হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের হাতে আমরা কেউ সুরক্ষিত নই। সেনাবাহিনীর প্রয়োজন, সেনার ভারী বুটের শব্দ বোধহয় আমার পাড়ায় প্রয়োজন, আপনার পাড়ায় প্রয়োজন। পশ্চিমবঙ্গের শাসক এই শাহজাহানদেরকে সাপোর্ট করতে পারে কিন্তু এনআইএকে শত্রু মনে করে। এই রাজ্যে আমি আপনি বাস করছি। আপনার বাড়িতে রাত 12টার সময় শেখ শাহজাহান বেল বাজাতে পারে, আপনার বাড়িতে রাত 12টার সময় ভারতীয় সেনার এক জওয়ান বা এনআইএর কোনো অফিসার বেল বাজাতে পারে। আপনি শুধু ভাবুন কোন ক্ষেত্রে আপনি নিজেকে নিরাপদ মনে করবেন। এরপরেও গদি আঁকড়ে বসে থাকবে রাজ্যের পুলিশ মন্ত্রী, এর পরেও গদি আঁকড়ে বসে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী, এর পরেও সেনা নামবে না বাংলায়, এর পরেও সেনা হয়তো মার খাবে বাংলায়। ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে, এবং সেই ভয়ের থেকেই আমি আপনি হয়তো বলি রাজ্যে বোধহয় এবার প্রয়োজন 355, এবার নয়তো নেভার। প্রতিবেদন দেখবো এবং তারপর বিতর্কে আসবো। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। এনআইএর এই গাড়ি পুলিশ লেখা গাড়ি, ব্লু বেকন, এবং এই গাড়িটির সামনের দিকের কাঁচ 1 জায়গা 2 জায়গা এবং ওই দিকে 3 জায়গা। যে ধরনের আঘাত এখানে দেখে বোঝা যাচ্ছে বড় কোনো পাথর থ্রো করা হয়েছে। ফের কেন্দ্রীয় সংস্থার উপর হামলা, এবার ভূপতিনগর। বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে ফের দুষ্কৃতীর হাতে আক্রান্ত এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থার গাড়ির ওপর ইট বৃষ্টি। যখন নিয়ে উঠছে তখনই মহিলারা আক্রমণ করেছিল গাড়ি, মেনলি মহিলা, হাতে লাঠি ইট ছিল। 9এর দশকে কাশ্মীরে সেনাদের ওপর এভাবেই পাথর বৃষ্টি করত বিচ্ছিন্নতাবাদীরা। কাশ্মীর এখন শান্ত, কিন্তু ভূস্বর্গের মারণ রোগ যেন সংক্রমণের মতো বাংলায় ছড়িয়ে দিতে চায় শাসক। তৃণমূলের রাজত্বে সন্দেশখালী ও বনগাঁয় আক্রান্ত হয়েছিল ইডি। 3 মাস যেতে না যেতেই এবার গুন্ডাদের হামলার শিকার এনআইএ। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান। মুখ্যমন্ত্রী বলছেন ইজ্জত বাঁচাতে হামলা করেছেন মহিলারা। তার মানে কি এনআইএর হাতে মহিলাদের ইজ্জত সুরক্ষিত নয়, আর শাহজাহানদের হাতে মহিলারা সুরক্ষিত? মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে, আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকে ডেকে পাঠাতেন। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাবো, ওদেরকে খাওয়া। রাত্রিরে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো, ডেকে নিয়ে গিয়ে কাজ করানো হতো। কতটা সীমাহীন, দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়লে একজন মুখ্যমন্ত্রী এই স্তরে নেমে রাজনীতি করতে পারেন? আজ তারই জবাব চায় বাংলা। যারা এই মুহূর্তে রয়েছেন, এই ভয়ঙ্কর উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিতর্কে, আদৌ দিচ্ছেন না, তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, রয়েছেন রাজপুত্র চন্দ্র, রাজনৈতিক কর্মী, রয়েছেন আমার সঙ্গে সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা, রয়েছেন অরিত্র দত্ত বণিক, রয়েছেন অভিনেতা এবং মেজর ঋত্বিক পাল, প্রাক্তন সেনা কর্তা আমার সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব এক এক করে। যেহেতু আমাদের সাথে একজন আর্মি ভেটারেন রয়েছেন, আমাদের সাথে একজন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা রয়েছেন। আমি প্রথমে আর্মি ভেটারেন মেজর ঋত্বিক পাল আপনার কাছে যেতে চাই। মেজর পাল, খুব অদ্ভুত লাগছে যে একটা সময় আমরা যারা আপনাদের মতন হয়তো কাশ্মীর বা মণিপুরে সার্ভিস করিনি, আমরা যারা সিভিলিয়ান, কিন্তু আমরা বই পড়েছি, আমরা খবরের কাগজ দেখেছি, আমরা কাশ্মীর পরিস্থিতি ফলো করেছি। একটা সময় কাশ্মীরে
সিস্টেম্যাটিক্যালি চেষ্টা হতো ভারত সরকারের থেকে, অর্থাৎ ভারত সরকারের কোনো আমলা, ভারত সরকারের কোনো এজেন্সির লোক, ভারত সরকারের কোনো জওয়ান, আধা সেনাবাহিনী, মিলিটারি কেউ আসলেই পাথর দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হতো, গ্রামে গ্রামে কাশ্মীরের রটিয়ে দেওয়া হতো, এই মেয়েটাকে তুলে নিয়ে গেছে, এই মেয়েটা শ্লীলতাহানি করার জন্য এরা এসেছে, এরকম একটা ফিয়ার সাইকোসিস আমরা কাশ্মীরে দেখেছিলাম। আমরা বাংলাকে কাশ্মীর বলছি না, কাশ্মীর সত্যিই আবার হামিনস্ত 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 ভূস্বর্গে পরিণত হয়েছে, স্বর্গে পরিণত হয়েছে, কিন্তু কাশ্মীরের এই রোগটা কি এবার বাংলায় ছড়িয়ে পড়ছে? হ্যাঁ ময়ূক, আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন প্লিজ। হ্যাঁ, আমি সেনাবাহিনীতে ছিলাম এবং আমি যখন কাশ্মীরে সার্ভ করি, আমরা যখন কোনো অপারেশনে যেতাম, যখন আমরা খবর পেতাম যে অমুক জায়গায় অমুক লোকেশনে কোনো টেররিস্ট লুকিয়ে আছে এবং তাকে ধরতে যখন আমাদের অপারেশন লঞ্চ করা হতো, আমরা যখন সেই পার্টিকুলার বাড়ির দিকে অ্যাপ্রোচ করতাম, তখন আমরা দেখতাম যে যারা কাশ্মীরি মহিলা রয়েছে ওই গ্রামের, যারা বাচ্চারা রয়েছে এবং যারা বয়স্ক সিটিজেনরা রয়েছে, তাদের দিয়ে এই উগ্রপন্থীদের একটা সুরক্ষা বলয় তৈরি করে দেওয়া হতো, যাতে আমরা উগ্রপন্থীদের দিকে না পৌঁছাতে পারি। একই জিনিস আমরা পশ্চিমবঙ্গে এখন দেখছি। আমাদের আগে বুঝতে হবে যে এনআইএ কি করে। এনআইএ কিন্তু কোনো চোর ছাচোর পকেটমারকে ধরতে যায় না। এনআইএ যারা রাষ্ট্রবিরোধী, যারা দেশ বিরোধী, যারা সন্ত্রাসবাদী, যারা বিচ্ছিন্নতাবাদী, তাদেরকে ধরতে যায়। এবার এই রাজ্যে যখন এদের এখন মানে প্রাইমারিলি এরাই তো এখন মাননীয়ার কাছে সব থেকে শ্রেয় ব্যক্তি, এবং এদেরকে ধরতে যখন এনআইএ যাচ্ছে, অ্যাপ্রোচ করছে, তখন কিন্তু আবার মহিলাদের দিয়ে একটা সুরক্ষা বলয় তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে এরা সুরক্ষিত থাকে। এবং দ্বিতীয় কথা যে আসন্ন সামনে লোকসভা নির্বাচন আছে, এখানে কিন্তু একটা রাজনৈতিক ষড়যন্ত্রও আছে। আজকে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে মূল ভোটে জেতার অস্ত্র, সেটা হচ্ছে মহিলা ভোট ব্যাংক, সেটা কিন্তু আস্তে আস্তে মাননীয়ার থেকে সরে যাচ্ছে। মাননীয়া সেটা উপলব্ধি করতে পারছে এবং এটা উনি দেখছেন যে লক্ষ্মীর ভান্ডারে আর বিশেষ কাজ হচ্ছে না, যেটা আমরা সন্দেশখালীতে দেখতে পাচ্ছি। না কিন্তু মেজর পাল, মহিলাদেরও তো এটা বোঝা উচিত, মানে কোন মহিলা এই অভিযোগ করেছেন আমি জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী এই অভিযোগটা করছেন। এনআইএ শ্লীলতাহানি করতে ওখানে গেছে, অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এনআইএর টপ অফিসাররা, যারা সেন্ট্রাল ক্যাডারের ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি কমিশনার লেভেলের যারা অফিসার, যারা কাশ্মীরে ঘুরে বেড়ান, যারা মণিপুরে ঘুরে বেড়ান, বিভিন্ন জায়গাতে সন্ত্রাস দমনের কাজ করে বেড়ান, তারা ওখানে শ্লীলতাহানি করতে গেছে। এটা তো তাদের প্রেস্টিজের জন্য, মানে তার এরপরে আর কোনো অফিসার এখানে এসে কাজ করবে, এটা আমার বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছে আমি। দেখুন, যারা সন্ত্রাসবাদীদের রক্ষা করে যে কোনো উপায় হয়, তারাও কিন্তু সন্ত্রাসবাদী, এবং তাদের সাথে কি করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই সেই ভিডিও ফুটেজটা মনে আছে, যেদিন জিপের সামনে আমরা বেঁধে ঘুরিয়েছিলাম। অতএব এখানে যারা যারা সন্ত্রাসবাদীদের রক্ষা করবে, তারাও সমানভাবে দায়ী, এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে যেরকম আচরণ হওয়া উচিত, সন্ত্রাসবাদীদের যারা রক্ষা করবে তাদের সাথেও সমান আচরণ হওয়া উচিত। মেজর পাল, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি এরপরে ঠিক আপনার পরেই দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব। কিন্তু দীপাঞ্জন চক্রবর্তী, আপনাকে একটা জিনিস আমি শোনাতে চাই। আমি এই ভাষা কোনোদিন কোনো ব্যক্তি বা কোনো চেয়ার সম্বন্ধে প্রয়োগ করি না, আজও করছি না, কিন্তু কোনো রাজনীতিবিদ যদি মিথ্যা কথা বলেন এবং সেটা চোখের সামনে দেখতে হয়, শুনতে হয়, তবে হয়তো সত্যিটা মিনমিন করে না, একদম স্পষ্ট চোখে চোখ রেখে বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মিথ্যাচার করেছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলাই, ওখানে ধৃত বলাই মাইতি স্ত্রী, তাদের দুজনের কথা কিন্তু মিলছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন টানা হেঁচড়া করেছিল নাকি এনআইএর অফিসার যারা এসছে। মানে আমার ভাবতেও লজ্জা লাগছে, আমার অনেক এনআইএর অফিসার পরিচিত, তাদের সামনে আমি কি করে চোখে চোখ মেলাবো আমি জানি না। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথা বলছেন সেন্ট্রাল ক্যাডারের এই অফিসারদের সাথে। আমি একবার দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন। গোটা বাংলার মানুষের দেখা উচিত, এবং যাকে অ্যারেস্ট করতে আসা হয়েছিল তার স্ত্রী কি বলছে একবার দেখে নেব। মধ্যরাতে বাড়িতে ঢুকছে, মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে, আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে, আরও 4 জনের নামে কেস ঠুকে দাও। এনআই এসেছিল, এনআই তদন্ত করতে এসে ঘর গোটা তদন্ত করে যাচ্ছে, আর তাকে তুলে নিয়েছে। আমাকে একধারে বুসকি রাখছে, একধারে বসে আছে। দীপাঞ্জন বাবু, হয়তো আবার আমাকে নোটিশ পাঠানো হবে, হয়তো আবার
মিথ্যে মামলায় চারবার পুলিশ স্টেশনে ডাকা হবে, কিন্তু এটা তো সত্যি কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যিনি অ্যারেস্ট হয়েছেন তার স্ত্রী সেই যে কথা, সেই কথাকে সাবস্ট্যান্সিয়েট করছেন না। কিসের কেস, কিসের অভিযোগ? যদি না হয় তাহলে তো এটাকে উস্কানিমূলক কথা বলা হয়। আর এনআইএ নিয়ে জানি না, আমার বাংলা বোধহয় একটু দুর্বল। হ্যাবিচুয়াল লায়ারের বাংলাটা কি হবে তুমি ভালো বলতে পারবে। ওই ভদ্রমহিলা উনি হ্যাবিচুয়াল লায়ার, ওনার জীবনের শুরুটাই তো মিথ্যা নিয়ে হয়েছে। যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যে যাত্রা শুরু, তাতে এনআইএ একটা ছোট্ট স্টেশন। মিথ্যা, অসততা, আদর্শহীন রাজনীতি, দুর্বৃত্তায়ন, এগুলো ওনার পাথেও, সে উনি করছেন ভালো কথা। কিন্তু এই রাজনীতির চাপানুতরের বাইরে গিয়ে একটা জিনিস আমাদের পরিষ্কার বুঝতে হবে, যে এনআইএ আর সিবিআই এক নয়। এনআইএ কিন্তু সাধারণ দুর্নীতি বা কোনো অপরাধের বিচার করে না বা তদন্ত করে না। এনআইএ মুম্বাই হামলার পর খুব স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল, এবং সেই উদ্দেশ্যটা একটাই, যদি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র থাকে, বিশেষ করে যেখানে বিস্ফোরক ব্যাপারটা জড়িত থাকে, সেখানে এনআইএ আসবে। এই যে ভূপতিনগরে যখন ঘটনাটা ঘটেছিল 2 বছর আগে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সপ্লোসিভ অ্যাক্টে কেস দিয়েছে, যেগুলো অত্যন্ত লঘু, 2 বছর 1.5 বছর, এর বেশি কারোরই কোনো কারাদণ্ডের জায়গা নেই। সুপ্রিম কোর্ট অনুযায়ী সে যেহেতু 2 বছর 3 বছর, তাদের অ্যারেস্টের ব্যাপারটাও আসছে না। এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে কেন করা হয়? কারণ এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে আসলেই এনআইএর আওতায় চলে আসে, এবং এনআইএ নিজের ইচ্ছায় যায়নি বা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় যায়নি। হাইকোর্টে একটি পিআইএল হয়েছিল, সেই পিআইএল এর অংশ হিসেবে হাইকোর্টের রায়ে এনআইএ তদন্তে ঢুকেছে। কারণ সমস্যা হচ্ছে উনি কিছু লুকাতে চাইছেন। কি লুকাতে চাইছেন এটা বাংলায় খুব পরিষ্কার হয়ে গেছে। বাংলার মানুষ এখন বুঝতে পারছে যে ওই তথাগত বহিরাগত বলে একটা সেন্টিমেন্ট তৈরি করা, তার পেছনে শুধু দুর্বৃত্তায়ন নয়, রাষ্ট্রবিরোধী একটা বিশাল ব্যাপার চলছে, এবং সেটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে, জেনেই উনি আতঙ্কিত। আর এই যে বলে যাচ্ছেন মহিলারা হাতা খুন্তি নিয়ে এগিয়ে আসবেন, ওনার ভাষা নিয়ে আমি বললাম না, কারণ প্রত্যেক মানুষের ভাষা, তার শিক্ষা, তার গ্রুমিং, তার পারিবারিক পরিস্থিতি, সেটার উপর ডিপেন্ড করে, সেটাতে আমার সহানুভূতি থাকবে। কিছুদিন আগেই একটা জনসভায় 2 অক্ষরের একটা গালিগালাজ করে দিয়ে বলেও ছিলেন যে এটা যদিও কমন ভাষা, জানি না আমার মুখে এরকম কমন ভাষা বেরোয় না, মুখ্যমন্ত্রীর বেরোয় হয়তো, কিন্তু এটা আমার বলা উচিত হয়নি, কারণ আমি রেগে গেছিলাম। উনি রেগে গিয়ে এই বলছেন যে এরা আসলে কি মেয়েরা ওই শাখা পলা চুরি করে বসে থাকবে? এগুলো গুন্ডাদের ভাষা। যেই ভাষায় উনি ভবানীপুর থেকে যাত্রা শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে, যে আমি বাংলার গুন্ডা কন্ট্রোল করি। এখন ব্যাপারটা হচ্ছে এনআইএ এর ওপরে যে আঘাত, আমি দেখতে চাই কলকাতা মহামান্য কলকাতা আদালত এবং কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিচ্ছে। বারবার কিন্তু সেন্ট্রাল এজেন্সি এখানে এসে প্রহৃত হচ্ছে, অপমানিত হচ্ছে। ডেপুটি কমান্ড্যান্ট চক্রবর্তী, আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করছি। আমার একটা প্রশ্ন আছে, এটা আমার ব্যক্তিগতভাবে ময়ূকের প্রশ্ন। এই প্রশ্নটা আসছে তার কারণ বহু মানুষ সকাল থেকে আমাকে এইটাই বারবার মেসেজ করছেন এবং জানতে চাইছিলেন, মানে জবাব চায় বাংলাতে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন এটা নিয়ে আলোচনা করুন, তারা চান এটাকে শুধুমাত্র আপনিও হয়তো ডাইলিউট করে ভবানীপুরের গুন্ডা দমন বা গুন্ডাদেরকে কন্ট্রোল করা ইত্যাদির মধ্যে রাখছেন, কিন্তু একটা বড় সংখ্যক মানুষ এটা প্রশ্ন করছে আতঙ্কিত হয়ে, যে এটা যেটা মেজর ঋত্বিক পাল আতঙ্কিত হয়ে বলছিলেন এবং অবাক হচ্ছিলেন, এটা আবার কাশ্মীরের মডেল তৈরি করার চেষ্টা নয় তো, কাশ্মীরের মৌলবাদের মডেল? দীপাঞ্জন বাবু, তারপরে আমি রাজশ্রীর কাছে যাচ্ছি। না না ময়ূক, ব্যাপারটা দেখো, ভবানীপুর যেটা বললাম সেটা আমি বলেছিলাম যাত্রা শুরু বা ফেক ডিগ্রি, জর্জিয়া, ওগুলো যাত্রা শুরু, মাধ্যমিক টাধ্যমিক। এখন কিন্তু উনি অ্যাকচুয়াল ডক্টরেট হয়ে গেছেন, এবং এই ডক্টরেট যেটা হয়েছেন সেটা সন্ত্রাসবাদ বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে। আমি পরশুই তোমার চ্যানেলে বলেছিলাম যে আমার মনে হয়, আমি বিশ্বাস করি আমার ব্যক্তিগত, যে পশ্চিমবঙ্গের এই সীমান্তবর্তী জেলাগুলোকে নিয়ে একটা পাক অকুপাইড কাশ্মীরের মতো একটা স্বাধীন সোকল রাষ্ট্র বানিয়ে তার রাষ্ট্রপতি হওয়ার ওনার ইচ্ছা রয়েছে। এবং এটা ভয়ঙ্কর যে এই ঘটনা কিন্তু আমি মেদিনীপুরে দেখতে পাচ্ছি। এটা যদি দক্ষিণ 24 পরগনা বা ওই মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সীমান্তবর্তী এলাকা হতো, তাহলে আমরা বুঝতে পারতাম অঙ্কটা অনেক সঠিক। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমাদের আতঙ্ক বা আশঙ্কাটা আরো অনেক বেশি।
মেদিনীপুরে যেরকম ভাবে একটা সুপরিকল্পিতভাবে অর্গানাইজড ওয়েতে মহিলাদের এগিয়ে দিয়ে করা হয়েছে, এটা সন্দেশখালী মডেল। এই মডেল কিন্তু পুরো বাংলায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে এই রাষ্ট্রবিরোধী লোকজন যারা এই মবগুলোকে কন্ট্রোল করছে তারা বাংলায় পুরো ছড়িয়ে গেছে। এটা অত্যন্ত ভয়ঙ্কর, শুধু বাংলা নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আমার মনে হয় এনআইএ এর আওতায় এই যে মুখ্যমন্ত্রী যে বিভিন্ন ভাষণগুলো, এগুলো অ্যানালাইসিস করে এগুলো আদালতের বিচার্য হিসাবে নিয়ে আসা উচিত, যে ওরা দিনের পর দিন উনি কিরকম ভাবে পাবলিক প্লেস থেকে প্ররোচনা দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে। এটা ভারত বিরোধী ষড়যন্ত্র ছাড়া কিছু না। ঠিক। আমি রাজশ্রী লাহিড়ীর বিজেপি মুখপাত্রের কাছে এবার যাব। সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন অরিত্র, এবং তার পাশাপাশি রাজপুত্র চন্দ্র রয়েছেন। প্রত্যেকের কাছে যাব। একটু আমি অনুরোধ করছি রাজশ্রী লাহিড়ী, আমি ভেঙে আমি নিজে স্তম্ভিত আসলে, এবং সে কারণেই আমি গরমাগরম ডিবেট বা হট ডিবেটের থেকেও ভেঙে বোঝানোর চেষ্টা করছি যে আপনি কোথায় দাঁড়িয়ে আছি। মুখ্যমন্ত্রী আরেকটা কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন উনি নাকি জেনেছেন, আমি জানি না কোথা থেকে, উইদাউট এনি ওয়ারেন্ট ওখানে যাওয়া হয়েছিল, পুলিশকে না জানিয়ে নাকি এনআইএ গেছিল। আমি মানতে পারি বহুবার আপনাদের এবং কংগ্রেসের মধ্যে, তৃণমূলের মধ্যে লড়াই আকচাকচি হয়, সিবিআই, ইডি নিয়ে, কাস্টমস নিয়ে, আইটি নিয়ে, জিএসটি নিয়ে। এনআইএটাকে গোটা ভারতের আমার ধারণা ছিল সমস্ত রাজনীতিবিদ একটা আলাদা জায়গায় রাখেন, যে ভাই আমাদের বাঁচতে হলে এনআইএকে ফুল পাওয়ার দিতে হবে। এনআইএ নিয়ে রাজনীতি হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএর অফিসারদের, যে অফিসাররা ডেকোরেটেড অফিসার, অনেকে রাষ্ট্রপতি মেডেল পেয়েছেন, বলছেন যে পুলিশকে কোঅপারেট করছে না। কে বলেছে? একবার দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এবং আবারও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি চাই না কারোকে কোনো ব্যক্তিগতভাবে কটাক্ষ করতে বা এই শব্দ প্রয়োগ করতে, কিন্তু হয়তো মিথ্যাচার করছেন। একবার দেখবো এসপি এবং মুখ্যমন্ত্রীর ভার্সন। বুঝুন, যে কোনো বাড়িতে চলে যাচ্ছে, লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে, মধ্যরাতে বাড়িতে ঢুকছে। খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয়, এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। রাজশ্রী, ইনি হচ্ছেন এসপি, পুলিশের এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এবং তুমিও জানো আইপিএস বা সেন্ট্রাল ক্যাডার যারা, এনআইএর অফিসাররাও সেন্ট্রাল ক্যাডার হয়। ইনার বোধহয় ভয়টা আছে যে এনার চাকরিটা চলে যেতে পারে যদি মিথ্যাচার করে, কারণ এনআইএ একটি রাজ্যে নিজের পুলিশ জুরিসডিকশনের মধ্যে মার খাচ্ছে, আর এসপি বা অফিসাররা জানে না। এটা বোধহয় কাশ্মীরেও হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মিথ্যাচারগুলো কেন করছেন রাজশ্রী? ময়ূকদা, প্রথম কথা হচ্ছে, আজকের তুমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিচটা শোনো, উনি খুব একটা ভয়ঙ্কর জিনিস থ্রেটন করেছেন। এখনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছি না। যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হওয়া সিএএ এর জন্য ইউএন রেফারেন্ডাম চেয়েছিলেন, এবং সিমি পিএফআই এর মতন ব্যান্ড সংস্থার মেম্বারকে রাজ্যসভায় এই তৃণমূল কংগ্রেস পাঠিয়েছিল। মানে যেটা দীপাঞ্জন দা বলছেন, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার 90-এর কাশ্মীরের সেপারেটিস্ট এজেন্ডা নিয়ে হাঁটছেন। এনআইএর কনভিকশন রেট হচ্ছে 90%। ঠিক যেরকম ইডি যদি কোনো সম্পত্তি অ্যাটাচ করে, এরকম কোনো এক্সাম্পল নেই যে সেই সম্পত্তিটাকে রিভার্স করে লোককে ফেরত পাইয়ে দেওয়া হয়েছে যার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। ঠিক তেমনি 90% কনভিকশন রেট। এবং এনআইএ অ্যারেস্ট করছে আজকে পশ্চিমবঙ্গে, এটা কিন্তু আজকে 2024-এ নতুন নয়, 2019 সাল জামাত উল মুজাহিদ্দিনের জামিদুল ইসলাম হাবিবুর রহমান এবং তার আগে হচ্ছে মুসা, এরা অ্যারেস্টেড হচ্ছে মুর্শিদাবাদ থেকে। এদের কাছে কি পাওয়া যাচ্ছে? গ্রেনেড, এলইডি, গানস, এক্সপ্লোজিভ পাউডার। এরা কিসের অভিযুক্ত ছিল? এরা ছিল হচ্ছে ব্যাঙ্গালোরের একটা ক্যাফে ডাকাতি হয়েছিল, মনে আছে? সেইখানে জন্য অভিযুক্ত। অ্যারেস্ট হচ্ছে কোথা থেকে? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে। 2020 এনআইএ আল কায়দা জঙ্গি মুর্শিদাবাদ মমিন মণ্ডলকে রানীনগর থেকে অ্যারেস্ট করছে, এবং সঙ্গে আরও 11 জন টোটাল আল কায়দার মেম্বার মুর্শিদাবাদ থেকে অ্যারেস্ট। 2020-তে কেরালার 9 জন আল কায়দার টেররিস্ট অ্যারেস্ট হচ্ছে এর্নাকুলাম থেকে। তারা প্রত্যেকে কিন্তু বাংলাভাষী পশ্চিমবঙ্গের বাসিন্দা। কিন্তু রাজশ্রী, আমি একটা শেষ করে দিই। আমি আপনাকে তোমার কাছেই আসবো, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না। মানে আমি নিজে দিল্লি বা মুম্বাইতে সাংবাদিকতা করেছি। এনআইএ কিন্তু
মানে যেভাবে কাজটা করে এবং এই শাহজাহানরা যেভাবে একটা রবিনহুডের একটা ইমেজ নিয়ে থাকে, দীপাঞ্জন দ্বারা আরো ভালো বলতে পারবেন, সমস্ত জায়গাতে এনআইএ মানে এনআইএ জানে যে হয়তো রিটালিয়েশন ফেস করতে হবে, পুলিশকেও করতে হয়, কিন্তু কোন রাজ্যে মানে দিল্লিতে আমি নাম বলতে চাই না, প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল একটি বাড়ি থেকে 3 জন সন্ত্রাসবাদীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গোটা রাস্তা বন্ধ করে এনআইএ এবং এজেন্সির লোকেদের আটকে দেওয়া হয়েছিল দিল্লিতে। মুম্বাইতেও একটি নির্দিষ্ট অঞ্চল থেকে যখন ইয়াকুব মেননের ক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন তথ্য প্রমাণ হয়েছিল, সেখানকার মুখ্যমন্ত্রী একবারও বলেনি যে এনআইএ আসলে মেয়েদের ইজ্জত লুট করতে এসছে। মানে আমরা কোন জায়গাতে পলিটিক্সটা বাংলায় করছি? ময়ূকদা, ধন্যবাদ, তুমি আজকে এই প্রসঙ্গটা তুলে দিলে। বাটলা হাউসের ঘটনা, এই বাটলা হাউস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছিলেন? সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় টেররিস্টদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। গোটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী দাঁড়ায়নি, কিন্তু এই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিল এদের হাতে। আর আজকে আমি 2021-এর কথা ছেড়ে দিলাম, 2022 মোহাম্মদ বাজার বীরভূম, সেখানে দাঁড়িয়ে এনআইএ কি অ্যারেস্ট করছে? টাটা সুমোর গাড়ি, 81,000 ইলেকট্রনিক ডেটোনেটর, 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং 1625 কেজি জেলাটিন স্টিক। অনুব্রত মণ্ডল তখন অ্যারেস্ট হয়নি, তখন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল, যার মাথায় অক্সিজেন পৌঁছায় না বলে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না। এই শেখ শাহজাহানের 200 কেজি হেরোইন কারাচির থেকে আফগানিস্তান হয়ে দুবাই হয়ে কলকাতায় পৌঁছাচ্ছে, শেখ শাহজাহানের লোক অ্যারেস্টেড। শেখ শাহজাহান যে বাংলাদেশের ন্যাশনাল, সে যে পশ্চিমবাংলার বাসিন্দাই নয়, তার যে ক্লাস 10-এর মার্কশিটটা বাংলাদেশের, সেটা উনি জানেন না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি? রাজপুত্র, আমি তোমার কাছে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বটা কি? এবং তোমার লজ্জা লাগছে না মানে এনআইএর সেলিব্রেটেড অফিসারদেরকে যে ভাষায় মুখ্যমন্ত্রী কথা বলছেন? না না, মুখ্যমন্ত্রী রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, প্রশাসনিক প্রধান, না জেনে কোনো মন্তব্য করবেন না নিশ্চয়ই, আমরা এটা আশা করি। মানে তুমি মানছো যে এনআইএ তার মানে শ্লীলতাহানি করতে পারে? আমি মুখ্যমন্ত্রী তো নই, মুখ্যমন্ত্রী না জেনে বলবেন না, এই আশাটা রাখি। দ্বিতীয় কথা হচ্ছে, এটা অত্যন্তই দুঃখজনক এবং অ্যালার্মিংও বটে যে এনআইএর মতন একটি সংস্থার অফিসাররা আক্রান্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে। এটা যে কোনো রাজ্যে হলে সেটাই নিন্দা করার মতন। কিন্তু এটাও বুঝতে হবে যে গ্রামবাসীদের দ্বারা তারা আক্রান্ত হচ্ছে, তারা কিন্তু এ বিষয়ে ততটা জ্ঞাত বা ততটা ওয়াকিবহাল নন যে এনআইএ কি এবং ইডি কি এবং সিবিআই কি। বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব সিএএ তে মানুষকে বেরোবে না, লোক খেপানোটা তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একটু শেষ করে নি। এইটা তারা এতটা ওয়াকিবহাল নন। এখন এই ওয়াকিবহাল কারণ করার দায়িত্বটা কার, যেটা তুমি প্রশ্ন করলে, অবশ্যই রাজ্য সরকারের তো বটেই, কিন্তু কেন্দ্রীয় সরকারেরও বটে। এখন কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের মধ্যে যদি সবসময় একটা অশান্তির বাতাবরণ চলে, তাহলে এবার সেটার জন্য দুপক্ষই দায়ী, আমি এ বিষয়ে অস্বীকার করি না। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিনের পর দিন রাজনীতিকরণ করে চলে, তখন কিন্তু গ্রামবাসীদের মধ্যে এই কনফিউশন তৈরি হবে যে এরা বোধহয় বিজেপি পুলিশ, তাহলে এদেরকে বোধহয় আমাদেরকে রুখে দিতে হবে। গ্রামবাসীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তখন আক্রমণ করে ফেলছেন, যেটা খারাপ ব্যাপার, অ্যালার্মিং বটে। তার জন্য আমি বলবো ভারতীয় জনতা পার্টিও কিন্তু ইকুয়ালি দায়ী, কারণ তারা বলছেন, তাদের নেতারা বলছেন আজকে কালকে তুলে নেব, একে তুলে নেব, তাকে তুলে নেব। তুমি তোলার কে বন্ধু? তুলবে তো কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকার আর বিজেপির মধ্যে যদি কোনো তফাতই না থাকে, পার্থক্যই না থাকে, তখন এই ধরনের কাণ্ড ঘটবে, সেটা দেখতে খারাপ লাগবে। অবশ্যই এটা কোনো বিতর্কের জায়গা নাই। আমি লাস্ট কথা বলে শেষ করছি। অবাক করছো। আমি লাস্ট কথা বলে শেষ করে দিচ্ছি। রাজস্বীদা একটি কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারন্যাশনাল মিডিয়ার অ্যাটেনশনের কথা বলেছেন, সেটাকে উনি সেপারেটিস্ট বললেন। আমার খারাপ লাগে, ওনার মতন লার্নেড বক্তা। বসুধৈবা কুটুম্বকম মানে দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, ওনারা বলেন না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারন্যাশনাল, আজকে হাসছো তুমি রাজস্বীদা। বসুধৈবা কুটুম্বকম মমতা ব্যানার্জি ইন্টারন্যাশনাল মিডিয়াকে থ্রেট দেওয়া, রাজ্যে যদি ইউএন রেফারেন্ডাম চাই, এমন কিছু আছে যেটা ভারতবর্ষের সার্বভৌমত্বকে আক্রান্ত করার চেষ্টা করে, আরে বাবা গ্রামবাসীরা জানবে কি করে? গ্রামবাসীদেরকে অর্গানাইজড ওয়েতে কে পাঠিয়েছিল ওখানে? যদি কোনো তৃণমূলের নেতা ফোন না করে ঠিক সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে একদম সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে একদম হয়ে গেছে। আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো, কিন্তু সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে আপনাদের এই মুহূর্তে যারা 8:29 রিপাবলিক বাংলায় এসেছেন, খুব আতঙ্কিত হন। তার কারণ এই বাংলায় আমাদের রাজ্যের আপনার মুখ্যমন্ত্রী
এনআইএ এর মতন এজেন্সিকে, যারা সন্ত্রাস দমন করে, যারা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে নিরাপদে এই বাংলায়, ভারতে, খাগড়াগড় থেকে শুরু করে কাশ্মীর, মণিপুর থেকে শুরু করে একাধিক ক্যাফে ব্লাস্ট, এনআইএ যখন ঢোকে তখন সন্ত্রাসবাদীদের জমের মতন ভয় পেতে হয়। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন পুরোটা আমি শোনাতে চাই, এবং সন্ময়দার কাছে আমি কোনো প্রশ্ন করব না, স্রেফ প্রতিক্রিয়াটা নেব, শুনেন। যেন তেন প্রকারণে তৃণমূলকে হারানো ওদের উদ্দেশ্য। ওদের লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো সিবিআই কে দিয়ে কিলো, এনআইএ কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্স কে দিয়ে কিলো, ইডি কে দিয়ে কিলো। ওদের জিজ্ঞেস করুন একটা এনআইএ বালিশে কত কিলো থাকে, একটা সিবিআই বালিশে কত কিলো থাকে, একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে। আমি যখন বেরোচ্ছিলাম হেমতাবাদ থেকে, যা বলে দেয় এনআইএ, সিবিআই, ইডিআই সেটাই বলে সাংবাদিকরা। আমাকে কোশ্চেন করছে কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে, হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। কিশোর মালাকার বলে একজন দর্শক লিখেছেন, ময়ূক রঞ্জন ঘোষ দাদা, আইন কি শুধু আমাদের মতন আপনাদের মতো গরিব মানুষের জন্য? গরিবদের জন্য আইন, আর মুখ্যমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর দলের কারোর জন্য কি আইন বলবৎ হয় না এইসব উস্কানিমূলক কথাবার্তার জন্য? সন্ময়দা আমি জানি না এরপরে কি। ময়ূক, আমি প্রথমেই বলি, যে উস্কানি রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেই উস্কানি যদি তুমি দিতে, অরিত্র দিত, রাজপুত্র দিত, কিংবা রাজস্বী দিত, কিংবা আমি দিতাম, এক্ষুনি তার গ্রেফতারি দরকার ছিল। হতেন মানে মানে আমি বলছি ভারতবর্ষের আইন তাই বলছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উস্কানিটা দিচ্ছেন, এই উস্কানির ফলে এনআইএর অফিসাররা যদি আরও মার খান, তাহলে তার জন্য তো গ্রেফতার আগে করা উচিত এই ভদ্রমহিলাকে, যিনি আজকে এই বক্তৃতাটা দিচ্ছিলেন। এক, দ্বিতীয়ত কিছুক্ষণ আগে দীপাঞ্জনবাবু বলছিলেন হ্যাবিচুয়াল লায়ার। আমি না হ্যাবিচুয়াল লায়ার বলি না, আমি ওকে আমি বলি জেনেটিক্যাল লায়ার, একদম জেনেটিক্যাল লায়ার। এন্টায়ার পরিবার এইভাবে মিথ্যা কথা বলেন বাংলার মানুষকে। কীভাবে মিথ্যা কথা বলছেন? এনআইএ মেরেছে, ওদের অন্য গ্রামের কোনো মানুষ মারেনি। তাহলে সৌম্যদীপ ভট্টাচার্য নামক যে এসপি, তিনি দেখেছেন যে একটা গাড়ি মানে ভেঙেছে, একজন ভদ্রলোক এনআইএর অফিসারকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। তাহলে এনআইএর গাড়ি এনআইএ ভেঙেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা যদি সত্যি হতে হয়। দ্বিতীয়ত, চকলেট বোমা ফেটেছে। আচ্ছা, 2022-এর 2রা ডিসেম্বর যে চকলেট বোমা ভেঙেছে, সেই চকলেট বোমাতে 3খানা বাড়ি এরকম উড়ে যেতে পারে। আমি দেখাচ্ছি দর্শকদের, 3খানা বাড়ি এইভাবে একই ছবি দেখাচ্ছি, দেখুন একই ছবি চলছে। 3খানা বাড়ি, চকলেট বোমার এত তেজ। বুড়িমা চকলেট বোম তো বোধহয় এই কারণে ব্যবসাটা গুটিয়েছে। সন্ময়দা, আপনাকে ট্যাগ করে একজন লিখছেন জয়দেব গায়েন বলে দর্শক, দাদা এটাও বলুন চকলেট বোমা ফাটলে 3 জন মরে। অতীন্দ্র ভৌমিক বলে একজন লিখছেন চকলেট বোমা ফেটেছিল। আচ্ছা ময়ূক, আমি আরেকটা পয়েন্ট বলি। রাজকুমার মান্না, দেবকুমার মান্না, বিশ্বজিৎ গায়েন, 3 জন মানুষ মারা গিয়েছেন। তারা প্রত্যেকেই তৃণমূলের নেতা এবং কর্মী।
প্রশ্ন আমার এখানে যে তৃণমূলের নেতাকর্মীরা মারা যাচ্ছেন চকলেট বোমা ফেটে, এবং তারপর 2 তারিখের পর, ঘটনার পর 3 তারিখ ওই ভূপতিনগর থানায় অমরনাথকে পুলিশের এসপি তৎকালীন তিনি যে এফআইআরটা করালেন, সেই এফআইআরে বিস্ফোরণের নির্দিষ্ট ধারাকে বাদ দেওয়া হলো। অর্থাৎ নিজের দলের নেতাদেরও ভালোবাসেন না, নিজের দলের কর্মীরা মারা গেল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাদের হয়ে ওকালতিরা করছেন, আলটিমেটলি রাজকুমার মান্না, দেবকুমার মান্নার পরিবারের বিরুদ্ধে ওকালতিটা করছেন, তার কারণ তিনি ফেঁসে যাবেন, তার দলটা ফেঁসে যাবে। আমি আরেকটা পয়েন্ট এখানে বলবো যে পুলিশকে না বলে গেছে, এটা তোমরা দেখালে এক্ষুনি। সৌম্যদীপ ভট্টাচার্য এসপি কি বলেন, পুলিশের কাছে সকালবেলা ভোরবেলা এসছে, সেই সময় আরেকটা গাড়ি ওখানে চলে গেছে। উনি কি এক্সপেক্ট করেন যে এনআইএর অফিসাররা আগের দিন পুলিশকে, ভূপতিনগর পুলিশকে বলবে আর ক্রিমিনালদের সমস্ত সেফ প্যাসেজ করে দেবে? সেটাই তো চাইছেন এনআইএর অফিসাররা। এখানে আমি শুধু একবার একটু কারেক্ট করিয়ে দিই, এক্ষেত্রে দাঁড়িয়ে এনআইএর অফিসাররা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে ভূপতিনগর থানায় বসে কথা বলেছেন, বেরোনোর 10 মিনিটের মধ্যে অ্যাটাক হয়েছে, পুলিশ তখন এসে স্টেটমেন্ট দিয়েছে। আমি এখানেই পয়েন্ট আউট করি, এখানে না বলে বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু বলেছে। আমি জেনেটিক্যাল কেন বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই একই স্টাইলের কথা বলেছিলেন। কেন আগের দিন পুলিশকে জানানো হবে না? ওদের ইচ্ছে পুলিশকে আগের দিন জানানো হবে, পুলিশ ক্রিমিনালদের সেফ প্যাসেজ করে যাবে, এনআইএ গিয়ে ঘুরে শেষ পর্যন্ত কিছু পাবে না। আরেকটা রাজপুত এক মিনিট আরেকটা মানে এরা পুলিশগুলো কোঅর্ডিনেট করবে না, এটা চাওয়াটা অপরাধ। নিশ্চয়ই রাজপুত্র, আমি একটা স্পেসিফিক কথা বলি, সেটা হচ্ছে এসপি নিজে বলছেন ভূপতিনগর পুলিশের কাছে থানাতে এনআইএ এসছিল এবং তার সঙ্গে আমরা নিয়ে গেছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন আগের দিন জানানো হয়নি? লজিকটা খুব পরিষ্কার, অর্থাৎ ক্রিমিনালগুলোকে পাস করে দেবো, রাজ্য সরকারের পুলিশকে 11 আওয়ারে জানানো হবে, আর যখন কোনো মিসকমিউনিকেশন বা মিসকোঅর্ডিনেশন দেখা দেবে তখন বলবেন রাজ্য সরকার ইনকম্পিটেন্ট। অত্যাচার হয়েছে ময়ূক, এই পয়েন্টটা মেয়েদের ওপর অত্যাচার হয়েছে। আচ্ছা, শাহজাহান বাহিনী যখন বছরের পর বছর ওই সন্দেশখালীতে মহিলাদের পিঠে করার জন্য রাত 2টোতে ডাকতেন, তখন সেটা কিন্তু মহিলাদের ওপর অত্যাচার নয়, মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে এনআইএ মহিলা অফিসার। পয়েন্ট আউট করো, মহিলা অফিসারদের নিয়ে গিয়ে সার্চ করিয়েছেন, কিন্তু ভোরবেলা গেছেন, মহিলা অফিসারও নয়, এনআইএর সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল ফোর্সের যারা অফিসার, মহিলা জওয়ান, সেই ছবিও আমরা দেখতে পাবো। সিআরকে বলবো সেই ছবিও চালাতে, মহিলা জওয়ান ছিল ওখানে, মহিলা জওয়ান ছিল। তারপরে বলে মহিলাদের দিয়ে অত্যাচার। আমি কনক্লুড করবো এই কথাটা বলে, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যে সভায় দাঁড়িয়ে, এটা সম্ভবত হেমতাবাদ সভায় দাঁড়িয়ে বক্তৃতাটা দিয়েছেন, হাজার হাজার মানুষকে উনি প্রভোগ করলেন, উস্কানি দিলেন। এই উস্কানির জন্য ওকে তো ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত। আমি বলছি এনআইএর গ্রেফতার করা উচিত। উনি রাষ্ট্রদ্রোহী শুধু আক্রমণ হলে কিন্তু উনি রেসপন্সিবল থাকবেন। আর শেষ কথা, একটা কথা বলবো, মই এন্টায়ার এনআইএর কোর্ট মনিটর, কোর্ট করছে, এনআইএ স্বতঃপ্রণোদিত হয়ে যায়নি, এনআইএ কে কোর্ট নির্দেশ দিয়েছেন আপনারা যান। রাজপুত্র, এরপরেও যদি আমি বারবার মিনমিন করে, চোখে চোখ রেখেও বলছি না, মিনমিন করেও যদি বলি 355 কি প্রয়োজনীয় নয়? মিলিটারির বুটের শব্দ অনেক বেশি আস্থান। রাজপুত্র, তোমার বাড়িতে, তোমার যে ফ্ল্যাটে কলিং বেল যদি শেখ শাহজাহান বাজায় রাত 12টায়, আর ধরো এনআইএর একজন অফিসার রাত 12টায় কলিং বেল বাজালো, তুমি কোন ক্ষেত্রে সুরক্ষিত মনে করবে নিজেকে? ক্রিটিসাইজিং মাই গভর্নমেন্ট ডাজ নট মেক ইউ অ্যান অ্যান্টি ন্যাশনাল। তুমি পিঠে বানাতে পারো, কি আশ্চর্য, যদি পিঠে বানাতে কি আশ্চর্য না, গোটা বাংলা গভর্নমেন্ট ডাজন্ট মেক মি অ্যান অ্যান্টি ন্যাশনাল। আরেকটা খুব ইম্পর্টেন্ট, রাজদীপ এক মিনিট, রাজপুত এক মিনিট। আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী শেখ শাহজাহান বাবু সন্দেশখালী নিয়ে বলতে গিয়ে বলেছেন জমি জমা সমস্যা, মহিলা সংক্রান্ত সমস্যা বলেননি, সেটা ভূপতিনগর নিয়ে বলছেন, সন্দেশখালী নিয়ে বলছেন। অনেকক্ষণ ধরে বসে রয়েছে এবং তারপর আমি বাকিদের কাছে আবার একবার এক রাউন্ড ঘুরে বলবো, কিন্তু অরিত্র অনেকক্ষণ ধরে বসে রয়েছে। অরিত্র, তুমি বলার আগে, তুমি ল অ্যাবাইডিং সিটিজেন, আমি ল অ্যাবাইডিং সিটিজেন, মানে আমরা একটা ট্রাফিক আইন ভায়োলেট করলেও অনলাইনে আমাদের কাছে যে সেই চোথা চলে আসে, সেগুলো টাকা দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, ভাবো, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার এজেন্সিকে যে ভাষায় আক্রমণ করেছেন এবং এজেন্সি তারপরে মার খেয়েছে, একটাও কি মামলা এই রাজনীতিবিদদের জন্য হবে না? সব আমাদের জন্য। একবার দেখে নি,
মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর, আর আপনারা সাধু। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। ভয় দেখিয়ে ভোট করতে চায়, বলবেন ভয় দেখাবে না। এজেন্সি দিয়ে ভোট করতে চায়, ভয় দেখিয়ে ফোন করে করে বলে, শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? ভয় পাওয়ার কথা মনে নেই। কাউকে চিঠি দিলে উত্তর দিয়ে দিন, এখন ইলেকশনে বিজি আছি, ইলেকশনের পরে দেখা যাবে। এনআইএ আর সিবিআই বিজেপির ভাই ভাই, আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স। জোর করে টাকা তুলছে আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে। অরিত্র কি বলবে? দেখুন অরিত্র কোথাও একটা হিন্ট পাচ্ছ যে মানে যে বাইটগুলো শোনালাম, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এটা শেষের শুরু। এনআইএও যদি এবার ঢুকে পড়ে পাড়াতে পাড়াতে তৃণমূল পার্টি অফিসগুলোতে, সর্বনাশ হয়ে যাবে। সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কাজে বাধা দেওয়া, এটা অনারেবল চিফ মিনিস্টারের স্বভাব সিদ্ধ। উনি যখন বিরোধী ছিলেন এক সময়, তখনও কি বিধানসভা ভাঙচুর করেছিলেন সেই চিত্র আমরা দেখেছি। যাই হোক, সে নিয়ে আমি কিছু বলতে চাই না। উনি এখন মঞ্চে দাঁড়িয়ে যেটা বলছেন, এটা সরাসরি ইন্ডিয়ান পেনাল কোড 124 সেকশন এ, সেখানে সিডিশন বলে যে অন্যায়টা আছে, যেখানে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য দেওয়ার জন্য জেল পর্যন্ত হতে পারে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করছো? আমি কিছু অভিযোগ করছি না, মানে আমাদের আইনের বইতে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা। তাই তো বলছেন উনি, বলছে সবাই কি হাত বন্ধ করে বসে থাকবে? তা কি করবে? তদন্তকারী অফিসারদের পেটাবে? এইটা বলে উনি যেভাবে একটা হিংসা ছড়িয়ে দিচ্ছেন, এটা সরাসরি নন বেলেবল অফেন্স এবং রেফারিং টু আইপিসি 124A, ওনার কিন্তু জেল হওয়া উচিত বলে আমি মনে করি। যাই হোক, এবার সে হবে কি হবে না সেটা পরের ব্যাপার। এইবারে অনেকক্ষণ ধরে আইন নিয়ে এত কথা হলো, আমি একটু বলে দিতে চাই যে অনেকেই প্রশ্ন করছেন যে এই যে এনআইএ ঢুকে পড়ছে, কেন তারা স্টেট পুলিশকে জানাচ্ছে না? স্টেট পুলিশকে জানানোর কোনো দরকার নেই, আমি বলছি না, আইন বলছে। তার কারণ এনআইএ অ্যাক্ট 2008 এবং 2019-এর আপনি যদি চ্যাপ্টার 3 এ সাবসেকশন 6টা দেখেন, এখানে পরিষ্কার লেখা আছে, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড এনি পুলিশ অফিসার অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইনভেস্টিগেটিং দ্য অফেন্স শ্যাল নট প্রসিড উইথ দ্য ইনভেস্টিগেশন। মানে এনআইএর এন্টায়ার অপারেশনটার সম্পূর্ণ মালিকানা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, এবং যেই মুহূর্তে একটা 15 দিনের টাইম ফ্রেম থাকে 154 সিআরপিসি ফাইল হওয়ার পরে, সেই 15 দিন পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেট করতে পারে। যেই মুহূর্তে এনআইএ ওখানে ইনভেস্টিগেশনে ঢুকে যাচ্ছে, তখন সরাসরি আইনি বার রয়েছে যে কোনো অবস্থাতেই স্টেট পুলিশ সেই ইনভেস্টিগেশনের মধ্যে ঢুকবে না, এবং এনআইএ এবং কেন্দ্রীয় সরকার তারা সুমোটো কগনিজেন্স নিয়ে সরাসরি অপারেট করবে। এমনকি এটাও বলে রাখি আপনাকে, কেন্দ্রীয় সরকার যদি মনে করে, তাহলে যে কোনো সেশন কোর্টকে স্পেশাল কোর্টে কনভার্ট করে সেই মামলা স্পেশাল কোর্টে হতে পারে। এই জুরিসডিকশনের সম্পূর্ণ স্বাধীনতা এনআইএর এবং কেন্দ্রীয় সরকারের রয়েছে, এখানে রাজ্য সরকারের কথা বলার কোনো জায়গা নেই। এবং আপনাদের মাথায় রাখতে হবে, 2019-এর আইনের রেফারেন্সে এই যে শিডিউলড অফেন্স, আপনাকে জানতে হবে যে কেন এনআইএ গেছে। শিডিউলড অফেন্সটা কিন্তু রেফার করা হচ্ছে ইউএপিএ 1967, এবং এখন যের জন্য গেছে এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট 1908। অতএব এই যে বোমাবাজি, এই যে চকলেট বোম আজকে ছবি দেখাচ্ছিলেন, সব কিছুকেই ছোট ঘটনা বলা, ধর্ষণকে ছোট ঘটনা বলা, একটা বোম মেরে একটা জায়গাকে উড়িয়ে দেবো, এগুলোকে সবসময় যে খুব ছোট ইগনোরেবল একটা ভাবে দেখা, এইটাই গভর্নমেন্টের অন্যায়। এবং আজকে অত্যন্ত খারাপ লাগছে যে রীতিমতো মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়ে যাচ্ছে। আজকে উনি একটা প্রচারের মঞ্চ থেকে দাঁড়িয়ে সিডিশনের মতো নন ভেলেবল অফেন্স করে ফেলছেন কোথাও গিয়ে আমার মনে হচ্ছে, এবং এনার জন্য ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রী বলে আমি ঠিক এই জায়গাতে দীপাঞ্জন চক্রবর্তী আপনার কাছে আমি বারবার যে কথাটা বলছি, মানে আমরা সবাই খুব নিন্দা করছি, খুব সমালোচনা করছি, কিন্তু কোথাও গিয়ে আমরা মিস করে যাচ্ছি না তো যে এটা হয়তো ঠান্ডা মাথায় বারবার একটা কাশ্মীরের মতন ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, যেখানে প্রতি মুহূর্তে সিবিআই ঢুকুক, ইডি ঢুকুক, কাস্টমস ঢুকুক, আইটি ঢুকুক, এনআইএর মতন সংস্থা তারা মার খেয়ে যাচ্ছে, সিআরপিএফ মার খেয়ে যাচ্ছে। একটা যেন পরিবেশ তৈরি করা হচ্ছে, ভারত সরকার বা অশোক স্তম্ভ দেওয়া কোনো বোর্ড দেখলে নীলবাতি, যাতে কেন্দ্রীয় সরকার আছে, ভারত সরকার আছে, এরকম কোনো গাড়ি দেখলেই যেন ভাঙা হয়। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটাকে এনকারেজ করছেন। এটা তো আতঙ্কের মতন বিষয়। দীপাঞ্জন চক্রবর্তী, না মই ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু তুমি আজ থেকে 7 বছর 8 বছর আগে বেশি দেখোনি।
এটার গত 5 বছর ধরে এটার মাত্রাটা ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন মাত্রা ছাড়া হয়ে গেছে, যেটা আমরা সুস্পষ্টভাবে বহুবার অভিযোগ করেছি যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী লাখ লাখ লোককে বাংলায় ঢোকানো হয়েছে, রোহিঙ্গা ঢোকানো হয়েছে। যেই মুহূর্তে ওদের ওই স্ট্রেংথটা বেড়ে গেছে, যা ভারতের মাটিতে বসে বাংলার মাটিতে বসে ভারত বিরোধী ষড়যন্ত্রগুলোকে বাস্তবায়িত করতে পারবে, এটা যতক্ষণ উনি বুঝতে পেরে গেছেন তখন আক্রমণটা লাগাম ছাড়া। এখন কিন্তু ওই স্টেজে চলে গেছে যে স্টেজে এই সাবভার্সিভ প্রোপাগান্ডা আমরা বলি, যে লোককে ভরকিয়ে দেওয়া যাতে একটা ভয়ঙ্কর আইন শৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। এবং সেখানে যদি কোনো সংঘর্ষে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তারা যদি আত্মরক্ষার্থে গুলি চলে, তুমি দেখেছো শীতলকুচি গুলি চলার পর যেটা অডিও ভাইরাল হয়েছে, যার সত্যতা তুমিও জানো না আমিও জানি না, যেখানে উনি একজন লোকাল নেতাকে বলেছিলেন এই ডেড বডিগুলোকে রেখে দিবি, কালকে সকালবেলা আমি বলে দেবো কি করে কি করতে হবে, উই নিড টু ম্যাক্সিমাইজ দ্য সিচুয়েশন। এটা পুরোপুরি আমি অরিত্রর কথা পুরোপুরি সমর্থন করছি। 124 এই মুহূর্তে গ্রেফতার করা উচিত, রাষ্ট্রদ্রোহিতা আরো বেশি। একদম একদম রাজশ্রী 30 সেকেন্ড। যদি রাষ্ট্রদ্রোহিতা হয় বাংলায় কি এবার একটা বুলডোজার বাবার প্রয়োজন? একদমই সেটার প্রয়োজন। তবে ময়ূকদা এটা শুরু কিন্তু এখান থেকে নয়, খুব ধীরে ধীরে দেখবে যে আমাদের একটা যে বাংলার সঙ্গীত, এই যে আস্তে আস্তে করে একটা সেপারেট এন্টিটি, যেখানে অশোক স্তম্ভের সিম্বল আছে সেখানে একটা বিশ্ব বাংলার ওটা খায় না গায়ে মাখে কেউ জানে না। এই যে জাতীয় সঙ্গীত কেন, মানে জাতীয় সঙ্গীতের জায়গায় কেন, কারণ ওখানে ভারত ভাগ্য বিধাতা আছে, যেটাকে নিয়ে কিন্তু একটা সেকশন অফ মানুষ বাংলাদেশের আপত্তি। আমি রাজস্বীর সঙ্গে একটা অ্যাডিশন পয়েন্ট করব, 50 কিলোমিটার বর্ডার সিকিউরিটি ফোর্সের এক্সটেনশনটা, এই পার্টটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী থাকে ভালো করে খেয়াল করুন। 50 কিলোমিটার এবং আমি প্রত্যেককে অনুরোধ করব, এবং এটা 1 ঘন্টায় ফ্রন্ট অফ ইন্ডিয়াকে আশকারা দেওয়া অনেকগুলো বিষয় আছে। সন্ময়দা 1 ঘন্টার মধ্যে এই যে ইংলিশে একটা শব্দ আছে নেফারাস অ্যাক্টিভিটি, যেটা বারবার কোর্টে বলে, একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, এই ব্লু প্রিন্ট তৈরি করে, এটা 1 ঘন্টায় বোধহয় আমরা শেষ করতে পারবো না। কাল জবাব চাই বাংলাতে আবার এটা নিয়ে আমরা আলোচনা করব, আমরা ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব এবং আপনার কাছে পৌঁছে যাব। আমি শেষটা অতনু ঘোষ বলে একজনের বক্তব্য দিয়ে শেষ করতে চাই। একজন দর্শক লিখেছেন, এর পরেও কি ময়ূকদা আওয়াজ উঠবে না রাষ্ট্রপতি শাসনের? এটা আমি আপনি জানি না, কিন্তু বাংলা কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে? তার জবাব বাংলার মানুষ চায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে।